ডক্টর সৈয়দ মিজানুর রহমান, আপনি নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন। আপনাকে স্বাগত জানাচ্ছি যমুনা স্টুডিওতে। আপনার কাছে আমার প্রথম প্রশ্ন, গ্যাস, বিদ্যুৎ তথা জ্বালানির সংকট দিনকে দিন তীব্র হচ্ছে। হঠাৎ করে এই ভয়াবহ সংকটের কারণ কি? আচ্ছা, প্রথমে আমি আপনাকে বলবো এটা হঠাৎ করে হয়নি। এটা যারা বলবে হঠাৎ করে তাদের আসলে আগে পিছে কোনো জানা নেই বলে এই কথাগুলো বলছে যে হঠাৎ করে হয়েছে। দেখুন, একটা চোর চুরি করতে গেলেও কিন্তু গায়ে তেল মেখে যায়, যদি ধরা পড়ে তাহলে সে কিভাবে পালাবে। আমাদের জ্বালানি সংকট বা জ্বালানি বিষয়টা নিয়ে আমাদের মনোযোগে যথেষ্ট ঘাটতি রয়েছে এবং দেশকে প্রোটেকশন দেওয়ার বদলে আমরা লুটেরাদের প্রোটেকশন দিতে গিয়ে এই সংকটের জন্ম দিয়েছি। এবং বহুবার, আমি নয় শুধু, অধ্যাপক শামসুল আলম সহ নানা বিশেষজ্ঞরা কিন্তু বারবার বলেছে যে এই সংকটে আমরা পড়তে যাচ্ছি, কিন্তু কোনোভাবেই সেগুলোর কর্ণপাত করা হয়নি। এমনকি ব্যবসায়ীরা যারা এখন বিপদে পড়েছে তাদের সেখানে আমি নিজেও গিয়েছি কয়েকবার, বলার চেষ্টা করেছি যে এই সংকটগুলো আসছে আগামীতে। তো সেই বিবেচনায় রেখে আপনারা যদি এখন থেকে সজাগ না হন, সরকারের সাথে প্রপারলি নেগোশিয়েট না করেন, কারণ সঠিক প্রজেকশন দেওয়া, ফিউচার প্রেডিকশন করতে পারাটা হচ্ছে ব্যবসায়ীদের একটা খুব বড় কাজ। সরকারের তো অবশ্যই সেই জায়গাটায় কোনো প্রেডিকশন আসলে অথবা কোনো ধরনের অ্যাজাম্পশন, কোনো ধরনের মানে ভবিষ্যৎবাণীকে কেউ আমলে নেয়নি। কাজেই আমি প্রথমেই বলবো যে এটা হঠাৎ করে এই সংকট জন্ম হয়নি, এটা জন্ম দেওয়া হয়েছে। এবং এই সংকট জন্ম দেওয়ার ভেতর দিয়ে অনেকগুলো ব্যাপার কিন্তু ঘটছে, মূল্য বাড়ানো থেকে শুরু করে নানা কিছু, এবং সেইগুলোর মানে ভোগান্তি আলটিমেটলি মানে ভোক্তার হাতে পড়বে। এটাই আমার উত্তর এই বিষয়ে। জ্বালানির সংকটের কারণে নানামুখী প্রভাব কিন্তু স্পষ্ট। শিল্প উৎপাদন বলতে গেলে থমকে গেছে। এই পরিস্থিতিতে টিকে থাকতে আশু করণীয় কি আমাদের? দেখুন, প্রত্যেকটা সময়ে কিন্তু সময় থাকে কিছু একটা করবার। আমরা হয়তো খুব দ্রুত এখন সবকিছু উল্টে দিয়ে ভালো কোনো জায়গায় যেতে পারবো না, কিন্তু অবশ্যই আমাদেরকে থামতে হবে। সেই থামার জায়গাটা হচ্ছে এনার্জি রেগুলেটরি কমিশন বা যারা এইটা রেগুলেট করে তাদেরকে সক্রিয় হতে হবে। গণশুনানিতে আমি নিজে প্রথম যে কথাটা বলেছিলাম এবার গণশুনানির সময়, যে জ্বালানি সংকটটা তৈরি করার জন্য কিন্তু এনার্জি রেগুলেটরি কমিশন যথেষ্ট দায়ী। তারা জ্বালানির মূল্য বৃদ্ধি, প্রিডেটরি কস্ট, লুটেরাদেরকে প্রোটেকশন দিয়ে দিয়ে আমাদের জ্বালানি সংকটের অবস্থাগুলো তৈরি করেছে। এবং সেই জায়গাটায় যদি তাদেরকে প্রপারলি যারা রেগুলেট করবে, তারা যদি রেগুলেট করতে অকার্যকর হয়, তাহলে তাদের এই অকার্যকরতার ফলাফল আমরা এখন দেখতে পাচ্ছি। তো দ্রুততার সাথে আসলে এনার্জি রেগুলেটরি কমিশনকে মানে সক্রিয় করতে হবে, এবং সরকার সহ যারা স্টেক হোল্ডার আছে তারা যদি এনার্জি রেগুলেটরি কমিশনের কাছে দায়বদ্ধ না থাকে, আর এনার্জি রেগুলেটরি কমিশন যদি সমস্ত মানে কি বলবো দুর্নীতির ঊর্ধ্বে উঠে যারা দুর্নীতিবাজ তাদেরকে ঠিক মতো আটকাতে না পারে, তাহলে পরে কিন্তু এই সংকট আশুকরণীয় বলে কিছু নেই। তো সেই বিবেচনায় আমি বলতে চাই যে সরকার তার স্বার্থেই এনার্জি রেগুলেটরি কমিশনকে স্ট্রেংথেন করবেন, এবং সেটা করেই এই সমস্যাগুলো সমাধান করে রেগুলেট করতে হবে। আদারওয়াইজ আমরা এ ধরনের কথা বলে যাব, কিন্তু সমাধান আসলে হবে না। আর দেশের স্বার্থে যে কোনো শিল্পের প্রণোদনা দেওয়ার যেখানে প্রচলন রয়েছে, যে শিল্পের সাথে শুধু যে শিল্প উদ্যোক্তার প্রফিট জড়িত তা না, সেখানে লক্ষ কোটি মানুষের জীবিকা যেখানে জড়িত, সেখানে অবশ্যই স্পেশাল অ্যাটেনশন দিয়ে আমাদের যারা সত্যিকারে ভালো ব্যবসায়ী তাদেরকে প্রোটেকশন দিতে হবে। সেগুলোই আশুকরণীয় এই মুহূর্তে। আমরা জানি দেশের প্রধান রপ্তানি খাত পোশাক শিল্প। এই খাতের উৎপাদন ব্যাহত হচ্ছে, সেই চিত্র কিন্তু স্পষ্ট। বিদ্যুৎ, ডিজেল, গ্যাস কোনো কিছুতেই আমরা স্বস্তি পাচ্ছি না। এভাবে কতদিন টিকে থাকা যাবে? দেখুন, এটা কথাটা অলরেডি এসে গেছে। এটা যে টিকে থাকা যাবে না, বা আমরা যে আমাদের টিকে থাকার প্রতি যে সবার সমান আগ্রহ নেই, সেটাও কিন্তু বুঝতে হবে। অর্থাৎ নানা ধরনের পরামর্শদাতা যারা রয়েছেন দেশি বিদেশি, তারা আমাদেরকে অনেক কুপরামর্শ দেন। এই কুপরামর্শগুলো আমরা অনেক সময় বুঝতে পারি না। আমরা অনেক সময় ধার কর্য করার জন্য অনেক কুপরামর্শ হয়তো মানে তাৎক্ষণিকভাবে মেনে নেই, কিন্তু আমরা বুঝতে পারি না যে এইটা আসলে সুপরামর্শ নয়, এটা কুপরামর্শ। এবং সেই কুপরামর্শগুলো বোঝার প্রজ্ঞা থাকতে হবে সরকারে যারা এগুলো নিগোশিয়েট করেন তাদের কাছে থাকতে হবে। এই যে বিদ্যুৎ নিয়ে ডিজেল, গ্যাস, অর্থাৎ তিনটা সেক্টর নিয়েই যদি অস্থিরতা হয়, তাহলে আমরা যে এত বুদ্ধি খাটিয়ে এত কিছু করলাম, যেমন গ্যাসকে প্রাইভেটাইজেশন করে দিয়ে আমরা তো ফেল করেছি, এখন আমরা আবার বিদ্যুৎকে প্রাইভেটাইজেশনের দিকে যাওয়ার বা বিতরণকে প্রাইভেটাইজেশনের দিকে যাচ্ছি, সেটা নিয়ে নানামুখী কথাবার্তা হচ্ছে। তো আমার কথাটা হচ্ছে রপ্তানি খাত, পোশাক শিল্প আমাদের রেমিটেন্সের একটা বড় জায়গা, শুধু রেমিটেন্স না, মানে অভ্যন্তরীণ মানুষের চাকরি বাকরির একটা বড় জায়গা, অর্থনীতি সচল রাখার ক্ষেত্রে এটা একটা বড় জায়গা। তো সেইটাকে রক্ষা করতে হলে যে বিদ্যুৎ, গ্যাস বা ডিজেল, এই সেক্টর গুলো সরকারের নিয়ন্ত্রণে থাকতে হবে, সেটা আমরা অনেক সময় বুঝি না। অনেক সময় আমরা ভারতের উদাহরণ দেই,
অন্য দেশের উদাহরণ দেই, এই উদাহরণগুলো সবসময় সব দেশে যে একরকম হবে তার তো কোনো মানে নেই। দেখুন, সরকারের মনোপলি, এই মনোপলিগুলো কিন্তু তৈরি হয় যাতে করে ওই যেগুলো মৌলিক চাহিদা সেগুলো পূরণের ক্ষেত্রে সরকারের মধ্যে নিয়ন্ত্রণটা থাকে। এখন সরকার যদি নিয়ন্ত্রণটা ছেড়ে দেয় ব্যবসায়ীদের কাছে, ব্যবসায়ীরা যদি নিয়ন্ত্রণ করে, তাদের কাজ হচ্ছে প্রফিট করা। তো তারা প্রফিট করতে গেলে অন্যের কি হলো সেটা তো দেখার দায়িত্ব তাদের না। সরকার নিজের স্বার্থেই এখনো সময় আছে যে এই মনোপলিগুলো সরকারের কাছে রেখে, নিয়ন্ত্রণে রেখে সততার সাথে এগুলোকে যদি আমরা অপারেট করতে পারি তাহলেই হয়তো এই যাত্রা আমরা রক্ষা পাবো। তবে এইটা রক্ষা পাওয়ার জন্য খুব রিগোরাস চিন্তা দরকার। এই বিষয়গুলো নিয়ে যারা সুদূর চিন্তা করে, সুদূর প্রসারী চিন্তা করে, তাদের নিয়ে আলোচনাটা হতে হবে। এটা ডক্টর সৈয়দ রহমান, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য।